খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির দায় দিয়ে মোহাম্মদ মামুন নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিছু পাহাড়ি জনগোষ্ঠী ফায়ার আর্মসও নাকি ইউজ করছে। এই একটা বাদী হয়ে ওঠে আদিবাসীদের জন্য ডেথ সেন্টেন্স। 1977 সালে শান্তি বাহিনী প্রথম আক্রমণ করে বাংলাদেশ আর্মির একটা আর্মড কনভয়ের উপরে। কেন এবং কোথা থেকে তার আনুগত্য আসে সেটা বুঝতে গেলে আমাদেরকে শেখ মুজিবকে একটু দেখতে হবে। সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে কেবলমাত্র বাংলাদেশকেই ধরা হয় হোমোজেনাস নেশন হিসেবে, কারণ আশেপাশের দেশগুলোর তুলনায় আমাদের এখানে কালচারাল ডাইভার্সিটি আসলে একটু কম। এখন দেশটা ছোট হয়, আমাদের ডাইভার্সিটি একটু বেশি চোখে পড়ে, বাট আমাদের এখানে এথনিক ডাইভার্সিটি যে পোর্শনটা, তার বিশাল একটা অংশ আমাদের টোটাল ল্যান্ডমাসের 10%-এ বসবাস করছে। সেই ল্যান্ডমাসটা হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক্ট। এই পাহাড়ি অঞ্চলের ইতিহাস কিন্তু খুবই রক্তাক্ত আর সংঘাতপূর্ণ। আমাদের স্বাধীনতার আগ থেকে এই অঞ্চলে সংঘর্ষ চলে আসতেছে, অ্যান্ড এই কারণে 2024 সালে এখনও সমস্যা হইতেছে পার্বত্য চট্টগ্রামে। এবারের ঘটনা হইতে পারে অন্যান্য ঘটনার তুলনায় খুবই নগণ্য, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে সম্ভাবনা আছে যে এই ঘটনাটা হাতের বাইরে চলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, কেন বারবার এই অঞ্চলে সমস্যা শুরু হইতেছে? কেন পাহাড়িরা আর বাঙালিরা 2 দিন পর পর একজন আরেকজনের সাথে যুদ্ধ করতেছে? আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রামের সেই পুরনো ইতিহাস এবং সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, যার কারণে চট্টগ্রামে এখনও সমস্যা হচ্ছে। ঘটনা শুরু হয় 18 সেপ্টেম্বর। খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির দায় দিয়ে মোহাম্মদ মামুন নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। কিছু সোর্সের তথ্য মতে ওই লোক নাকি ওইখানেই মারা যায়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরের পর দিঘিনালা কলেজ থেকে ছাত্ররা একটা বিক্ষোভ মিছিল বের করে। এই মিছিলটা যখন লালমাই স্কোয়ার পর্যন্ত যায়, সেখানে তাদের উপরে হামলা করা হয়। ছাত্রদের দাবি মতে পাহাড়িরাই এই হামলা করে। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিছু পাহাড়ি জনগোষ্ঠী ফায়ার আর্মসও নাকি ইউজ করছিল। এইসব ঘটনার কারণে ছাত্ররা আরও খেপে যায়। পাহাড়িদের দিক থেকে জানানো হয় যে ছাত্রদের মিছিল থেকে উস্কানিমূলক কথাবার্তা আসতেছিল, অ্যান্ড এরপরেই দুই সাইডের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মিনতি চাকমা নামে একজন বিবিসিকে বলে যে গ্যাঞ্জামের সময় নাকি এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হয় যে পাহাড়ি সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করতেছে। এরপর গ্যাঞ্জাম আরও বেড়ে যায়। বাঙালিদের দাবি পাহাড়িরা দোকানপাটে আগুন দিছে, আর পাহাড়িদের দাবি হচ্ছে বাঙালিরা আগুন দিচ্ছে। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায় সবাই আগুন দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সংঘাতগুলো কিন্তু মেজরিটি অফ দ্য টাইম এরকমই হয়। এখানে একটা ডিসক্লেমার দেই, কক্সবাজারের চকরিয়ায় যে আর্মি অফিসার মারা গিয়েছেন, তার মৃত্যুর সাথে পাহাড়ের গ্যাঞ্জামের কিন্তু কোনো সম্পর্ক নাই। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই এই দুইটা বিষয়কে কিন্তু একসাথে করে ফেলতেছি। নাও ব্যাক টু দ্য টপিক। ওই দিনের গ্যাঞ্জামে 102টা দোকান জ্বালায় দেওয়া হয়। এর মধ্যে পাহাড়ি দোকানও যেমন ছিল, তেমনি বাঙালি দোকানও ছিল। পরে ওই দিন রাতেই খাগড়াছড়ি জেলা সদরে সমস্যা আরও বেশি ছড়ায় পড়ে, তাতে আরও 2 জন মানুষ মারা যায়। পরদিন শুক্রবার রাঙামাটিতে পাহাড়িরা মিছিল বাইর করে। সেই মিছিল থেকে আবার বাঙালিদের বেশ কিছু দোকান ভাঙচুরও করা হয়। জবাবে বাঙালিরা রাস্তায় নেমে আসে। তারা আবার অ্যাটাক করে পাহাড়িদের দোকানপাট। অবস্থা বেগতিক দেখে জেলা প্রশাসন থেকে সেদিনই 144 ধারা জারি করে দেওয়া হয়। আর শনিবার থেকে পাহাড়িরা 3 দিনের অবরোধের ডাক দেয়। এদিকে সেনাবাহিনী শুরু করে তাদের অপারেশন। পাহাড়ের অবস্থা কিন্তু ভালো না। ইনফ্যাক্ট পাহাড়ের অবস্থা কোনো দিনই ভালো ছিল না। অ্যান্ড এটা জাস্ট একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের জন্য না, পাহাড়ের ইতিহাস একটা অন্ধকার ইতিহাস। অ্যান্ড এই ইতিহাস আপনি যেমন মনে করতেছেন তেমন কিন্তু কিছু না। বাংলাদেশের হিল ট্র্যাক্টে অ্যাপ্রক্সিমেটলি 13টা ট্রাইবাল গ্রুপ আছে। এরা সবাই একসাথে নিজেদেরকে জুম জাতি বা জুম নেশন বলে দাবি করে। 19th সেঞ্চুরির শেষের দিকে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন কয়েকটা নতুন আইন জারি করে এই ট্রাইবাল পিপলদের জন্য। এই আইনগুলোকে যদি আমরা সামারাইজ করি, তাহলে 3টে আউটকাম পাওয়া যায়। প্রথমটা হচ্ছে 1980 সালে 3টা মেজর ট্রাইবের প্রধানকে রাজা উপাধি দেওয়া। 1990 সালে আসে চিটং হিল ট্র্যাক্ট রেগুলেশন, যার মধ্যে দিয়ে পাহাড়ের এলাকাকে সেমি অটোনমাস রাজ্য ঘোষণা করা হয়, এবং এটাই ছিল ব্রিটিশদের সবচেয়ে বড় একটা চাল। দ্বিজাতি তত্ত্বের বেসিসে ভাগ হওয়া রাষ্ট্র পাহাড়িরা কখনোই মেনে নেবে না, কারণ তারা কিন্তু হিন্দুও না, তারা মুসলিমও না। তবে পাহাড়িদের রিপ্রেজেন্টেটিভরা চেয়েছিল দেশভাগের সময় ভারতের অংশ হতে। সেটা কিন্তু তারা কংগ্রেসকে জানায়। কংগ্রেস চেষ্টা করলেও আলটিমেটলি পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব পাকিস্তানের এত বড় একটা অংশ আর অনলি ভায়াবল সিপোর্ট ছেড়ে দিতে চায় নাই। পাকিস্তান সৃষ্টির পর নিজেদের মধ্যে এত বেশি পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল যে তারা এই আদিবাসী ইস্যুতে মাথা দেওয়ার কোনো টাইমই পাচ্ছিল না। 1962 সালে চট্টগ্রাম হিল ট্র্যাক্টে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সরকারি প্রজেক্ট শুরু হয়, অ্যান্ড এটার আন্ডারে কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ বানানোর কাজ শুরু হয়। বাট এই একটা বাদই হয়ে ওঠে আদিবাসীদের জন্য ডেথ সেন্টেন্স। 666 মিটার লম্বা আর 43 মিটার উঁচা এই বাঁধের অবস্থান একদম জুমল্যান্ডের মধ্যে। এই কাপ্তাই বাঁধ বানানোর জন্য চাকমাদের 25% পপুলেশন ডিসপ্লেস হয়েছে।
18,000 বাড়ি, 13,000 স্কোয়ার কিলোমিটার জমি পানির নিচে চলে যায়। সরকার এবার ডিসপ্লেস পপুলেশনকে জায়গা দেয় লানরু, বারকাল, বাঘাইছড়ি এসব এলাকায়। বাট কাপ্তাই রিজার্ভার উপচায় ওইসব জায়গায়ও পানিতে ডুবে যায়। আর এবার কিন্তু কোনো পুনর্বাসনের ডাক আসে না। পৈতৃক ভিটামাটি হারিয়ে 40,000 চাকমা আর আদিবাসী পায়ে হেঁটে রওনা দেয় ভারতের দিকে। ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশে তাদের জায়গা হয়। কেউ কেউ আবার চলে যায় বার্মায়। পাকিস্তান সরকার বলেছিল এই বাঁধ হলে পাহাড়িরা কিছু জায়গা হারাবে, বাট তারা টাকা দিয়ে দিবে। $59 মিলিয়ন লাগতো পুনর্বাসনের জন্য। সরকার দিল মাত্র $2.6 মিলিয়ন। 18,000 ডিসপ্লেস ফ্যামিলির মধ্যে মাত্র 11,761টা ফ্যামিলি টিনের চালা পাইল। ডুবে গেল চাকমা রাজার রাজবাড়ি। তর্ক সাপেক্ষে যেটা ছিল এই বাংলার সবচেয়ে সুন্দর রাজবাড়িগুলোর মধ্যে একটা। আপনি যদি এখন কাপ্তাই লেকে ডাইভ দেন তাহলে রাজবাড়ি দেখতে পাবেন, সাথে অজস্র মন্দির, মঠ ও ঘরবাড়িও দেখতে পাবেন। আস্ত একটা সিভিলাইজেশন পানির নিচে চলে গেল। চাকমারা এই সময়টার নাম দিয়েছিল দ্য গ্রেট এক্সোডাস। ঠিক এই মোমেন্টটা থেকে বাঙালি আর বাংলাদেশের উপর তাদের একটা রাগ চলে আসে। এখন প্রশ্ন করতে পারেন, প্ল্যানিং এর মিস্টেকটা তো বাংলাদেশের না, পাকিস্তানের, তাই না? এটা বলতে গেলে এখানে একটা লোক চলে আসে, চাকমাদের রাজা ত্রিদিব রয়, যার রাজবাড়ি ডুবে গিয়েছিল পানির নিচে। কিন্তু তারপরও সে পাকিস্তানের সরকারের প্রতি অনেক লয়াল ছিল। কেন এবং কোথা থেকে তার আনুগত্য আসে সেটা বুঝতে গেলে আমাদেরকে শেখ মুজিবকে একটু দেখতে হবে। শেখ মুজিব ছিলেন একজন প্রবল জাতীয়তাবাদী নেতা। তার কাছে বাঙালি সবার আগে। আর এই জায়গাটায় আদিবাসীদের সাথে তার অনেক লেগে যাইত। আদিবাসীরা কিন্তু বাঙালি না। ত্রিদিব রায়ের বিশ্বাস ছিল মুজিব যদি ক্ষমতায় আসে তাহলে পাহাড়িদের পরিচয় সে নিশ্চিহ্ন করে দেবে। প্লাস সেন্ট্রাল পাওয়ার পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক থাকলে পূর্ব পাকিস্তানের একদম এক কোনায় তারা কি করছে না করছে তা সেন্ট্রাল জানবেও না। সো আলটিমেটলি কাইন্ড অফ অটোনমাস ভাবেই তারা থাকতে পারবে। অ্যান্ড এই বিশ্বাসটা 1971 সাল পর্যন্ত ছিল। চাকমারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। চাকমারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে কথা না বললেও লারমারা কিন্তু চুপ থাকে নাই। মাওবেন্দ্র লারমা 1957 সালে পাহাড়ি ছাত্র সমিতি গঠন করে, যেটা পরে 1970 সালে রাঙামাটি কমিউনিস্ট পার্টির রূপ নেয়। 1971-এ রাজা আর তার ফলোয়াররা পাকিস্তানের সাথেই ছিল। অন্যদিকে লারমা বাহিনীর কিছু ছেলেপেলে মুক্তিযুদ্ধে যোগ দেয় আর লারমা থাকে নিউট্রাল। স্বাধীনতার পর ছড়াছিড়া থাকা মুক্তিবাহিনীর সদস্যরা পাকিস্তানের প্রতি লয়াল আদিবাসীদের আক্রমণ করা শুরু করে। শেখ মুজিবের কাছ থেকে অস্ত্র জমা দেওয়ার ডাক আসলেও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কোনো অস্ত্রই জমা দেয় নাই। রাজা ত্রিদেব রয় এর মধ্যেই পাকিস্তান পালায় যায়। পাহাড়ে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়। অ্যান্ড এই ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য উঠে আসতে থাকে নানা রকম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এবার শেখ মুজিব ভাবলেন এদেরকে ঠান্ডা করতে হলে এদেরকে মেইন স্ট্রিম সোসাইটির সাথে মিশাইতে হবে। চট্টগ্রামে ইন্ডাস্ট্রি বসলো। মেইনল্যান্ড থেকে হিউজ অ্যামাউন্ট অফ বাঙালি মাইগ্রেট করে চট্টগ্রাম গেল। বাট এটা পাহাড়িদের ভালো লাগে নাই। দেশ ত্যাগের সময় যেখানে পাহাড়ে মাত্র 5% বাঙালি ছিল, 1976 সালের মধ্যে সেটা 50% টাচ করে ফেললো। এর মধ্যে 1972 সালে গড়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কমিটি, যার নেতা হচ্ছেন বিখ্যাত এবং কুখ্যাত সন্তু লারমা। 1976 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি পাহাড়ের ইস্যু সলভের কথা ভাবা শুরু করেন। বাঙালির বদলে বাংলাদেশি শব্দটা চল শুরু হয় তার আমলেই। পাহাড়িরা এটা মেনে নেওয়ার জন্য রাজি ছিল। বাট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের আরেকটা লেয়ার ছিল, সেটা হচ্ছে মুসলিম বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি ইসলামকে স্টেট রিলিজন হিসেবে ঘোষণা করলেন। মাইগ্রেশন আরও বেড়ে যায়। 1984 সালের মধ্যে প্রায় 4 লাখ নতুন বাঙালি পাহাড়ে সেটেল হয়। তাদের সাথে সাথে আসে তাদের বিজনেস, শুরু হয় ট্যুরিজম। আর ট্যুরিজম প্রোডাকশনের জন্য বাড়তে থাকে আর্মির আনাগোনা। আস্তে আস্তে পাহাড়িতে সেলফ সাফিসিয়েন্ট ইকোসিস্টেম ড্যামেজ হতে থাকে, হারা যেতে থাকে তাদের ইকোনমি। কি সাথে এই বাঙালিরা যেই জমিতে সেটেল হচ্ছিল সেগুলো কিন্তু পাহাড়িদের জমির জমি। 1972 সালে পাহাড়িরা 4 দফা নিয়ে হাজির হয়েছিল শেখ মুজিবের কাছে। এর মধ্যে অটোনমি ছিল সবচেয়ে বড় একটা দাবি। অবভিয়াসলি শেখ মুজিব এটা মেনে নেয় নাই, কেউই কিন্তু মেনে নেবে না। বাট লারমার ব্রাদার্স তাদের পলিটিক্যাল উইংয়ের আন্ডারে প্রিপেয়ার হতে থাকে সশস্ত্র যুদ্ধের। গঠন হয় শান্তি বাহিনী। পাহাড়ের শিশুরা শিখতে থাকে কেন বাঙালি মারা দরকার। ওদের লাইফের একটা মকসদ হয়ে ওঠে যে বাঙালি মারা লাগবে। আর সবকিছুই হচ্ছিল একদম সরকারের চোখের নিচে। 1977 সালে শান্তি বাহিনী প্রথম আক্রমণ করে বাংলাদেশ আর্মির একটা আর্মড কনভয়ের উপরে। একটা কথা ছড়ায় সে সময় যে ইন্ডিয়া তাদেরকে হেল্প করছে। এটার পেছনে মুজিবের পতন অথবা জিয়ার উত্থান আছে কিনা সেটা একটা ফ্যাক্টর হইতেই পারে। শান্তি বাহিনীর পর এরপর বাংলাদেশে শুরু হয় বাংলাদেশের লংগেস্ট ওয়ার। এই যুদ্ধটাকে চাইলে বাংলাদেশে সিভিল ওয়ার বলেও চালিয়ে দেওয়া যায়। সরকারি সোর্স মতে 1980 সাল থেকে 1991 সালের মধ্যে 1180 জন মানুষ মারা যায় শান্তি বাহিনীর হাতে।
অপহৃত হয় প্রায় 582 জন মানুষ। 1996 সালে এই চাকমা শান্তি বাহিনী 30 জন কাঠুরেকে অপহরণ করে, তারপর তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর আগে সিচুয়েশন ঠান্ডা করার জন্য জিয়াউর রহমান চিটং হিল ট্র্যাক ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে একজন জেনারেলের আন্ডারে। বাট পাহাড়িরা এটাকে তাদের উপর আরো শাসন চাপায় দেওয়া হয়েছে হিসাবে দেখে, কারণ ডিসপ্লেসমেন্ট নিয়ে সরকারের কোনো কথা নাই, বাঙালিদের মাইগ্রেশন নিয়ে কোনো কথা নাই, ক্ষতিপূরণ নিয়ে তো কোনো কথা নাই। উল্টা ডেভেলপমেন্ট বোর্ডের নামে আরেকটা আর্মি ইউনিট বসায় দেওয়া হয়েছে আদিবাসীদের উপরে। কিন্তু লারমা ব্রাদারদের নেতৃত্বের ধরন নিয়ে আস্তে আস্তে আপত্তি উঠতে থাকে। 1982 সালে প্রীতি কুমার চাকমা প্রপোজ করে যে ইন্ডিয়ার সাথে আতাত করে চট্টগ্রামকে ভারতের একটা স্টেটে রূপান্তর করার জন্য। এই প্রস্তাবের ঘোর বিরোধিতা জানায় লারমারা, কারণ তাদের চোখে ইন্ডিয়া হচ্ছে একটা সাম্রাজ্যবাদী শক্তি। বলে রাখা ভালো, ইন্ডিয়া কিন্তু তাদেরকে হেল্প করতেছিল। প্রীতি কুমার চাকমা এবার আলাদা হয়ে গঠন করে জনসংহতি কমিটি। এই দুই গ্রুপের মধ্যে আবার সমস্যাও শুরু হয়। লারমাকে 1983 সালে অ্যাসাসিনেট করা হয়, বাট খুব অদ্ভুতভাবে প্রীতি কুমার কয়দিন পর লারমাদের কাছে সারেন্ডার করে এবং পরবর্তীতে ইন্ডিয়া পালায় যায়। কেন, এর কোনো উত্তর নাই। তখন প্রশ্ন ওঠে শান্তি বাহিনীর মধ্যেই যে আমরা আসলে কি চাই, কারণ এত ছোট একটা রাজ্য নিয়ে স্বাধীন দেশ কিন্তু সম্ভব না। এরপর 1996 সালে হাসিনা আসলে এই পিস ট্রিটি ফর্মালাইজ করে 1997 সালে 2 ডিসেম্বর সাইন করা হয়। হিল রেসিডেন্টদের জন্য স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, তাদের জন্য কোটা সিস্টেম আনা হয়। কিন্তু আদিবাসীদের মনের মধ্যে থাকা যে কষ্টটা, সেটা কিন্তু এখনো রয়েই গেছে। 18তে ইউপিডিএফ লিডার তপনজ্যোতি চাকমা সহ আরো 5 জনকে হত্যা করা হয়। কয়দিন পর পর ট্রাভেল রেস্ট্রিকশন দিতে আর্মি বাধ্য হয়। ইনফ্যাক্ট আর্মির সাথে যত ক্ল্যাশ হয় পাহাড়ে, আমরা তার বেশিরভাগ খবরই কিন্তু পাই না। বাংলাদেশ থেকে স্বাধীন হয়ে যাওয়া ফিজিবল না বলে এই রিজিয়নটা স্বাধীন হওয়ার জন্য চিন্তা করে না, কিন্তু তাও কিছু ইনসার্জেন্সি গ্রুপ পাহাড়ে অপারেট করতেছে। তারা কিন্তু আসলে স্বাধীনতা চায় না, তাদের কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্যও নাই। অ্যান্ড বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ইনস্টেবিলিটি সুযোগ করে দিতে পারে মেজর জঙ্গি গোষ্ঠীগুলোকে এই আদিবাসী ইনসার্জেন্সি ইউজ করে দেশকে আরও আনস্টেবল করা।